আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। পণ্য মূল্য না কমা উদ্বেগজনক বললেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে মন্তব্য। সব স্তরে জবাবদিহি নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের আহ্বান। দলে অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক অনৈক্য তৈরি করছে বলে জাতীয় পার্টির অভিযোগ। সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি হয়েছে দাবি। পরিস্থিতির খাতিরে বিগত সরকার বিদ্যুৎ কেন্দ্র বন্দোবস্ত দিয়েছে জানালেন জ্বালানি উপদেষ্টা। গ্যাসের খোঁজে 150 কূপ খনন করার উদ্যোগ। বৈষম্য কতটা দূর হয়েছে অর্থনীতিবিদ রেহমান সোবহানের প্রশ্ন। আগের সরকারের লুটপাট কল্যাণকর উদ্যোগে বাধা বলে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য। এবং পোল্ট্রি খাতে কোটি টাকার বাণিজ্য গড়েছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। একাগ্রতা, সততা ও সুপরিকল্পনার হাত ধরে সাফল্য। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স কমিয়ে শূন্য করা হলেও পণ্যের মূল্য না কমা উদ্বেগের বিষয়। তিনি বলেছেন, সরবরাহ চেইন নষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষ মূল্যস্ফীতির কবলে পড়লে সেই অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। টিএসসিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তো 9টা ডিপার্টমেন্টকে নিয়ে আমরা ডিবেট কম্পিটিশন করছি, কিভাবে আগামী দিনে সুন্দরভাবে দেশ চলবে এই বিষয় নিয়ে ছেলেমেয়েরা তুমুল বিতর্ক করে যাচ্ছেন। শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেন দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও। এখন যে মূল্যস্ফীতিটা বেড়েছে, এখন মনে করি আমি যে সাপ্লাই সাইডের চেয়ে চাহিদার চেয়ে ডিমান্ড সাপ্লাইটা সরবরাহের দিকটা কিন্তু আমাদের দ্রব্য মূল্যের একমাত্র একটা বিশেষ কারণ ওই সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে করে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে 0 পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। পরে অর্থ উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সরকারি কর্মকর্তাদের একটি ট্রেনিং কোর্সের সমাপনীতে অংশ নেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব স্তরে জবাবদিহি নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সেজন্য জনগণের আস্থা অর্জনে কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ফরিদপুরে বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, দলের কেউ অনৈতিক কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর হতে হবে। আক্তার হোসেন জানাচ্ছেন। রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া 31 দফা প্রস্তাবনা বিষয়ে সারা দেশে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। ফরিদপুরে জনসম্পৃক্তি কর্মশালায় অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ধ্যান ধারণা পাল্টেছে। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে মানুষের আস্থা ধরে রাখতে হবে। ক্ষমতায় গেলে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে। এখন কিন্তু মানুষ জানতে চায়, দেখতে চায় যে আপনি বলছেন আপনি তার জন্য করছেন, তার জন্য আপনি কি করতে চান, কি কি করবেন আপনি, সেটি কিন্তু মানুষ বুঝতে চায়, সেটি মানুষ জানতে চায়। কাজেই আমাদের 31 দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে।
আমাদেরকে সেজন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জবাবদিহিতা প্রতিটি পর্যায়ে থাকতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেরকম জবাবদিহিতা করবে, প্রধানমন্ত্রীও জবাবদিহিতা করবে। দলের কেউ ভুল করলে সতর্ক ও সংশোধন করার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়োজনে কঠোর হওয়ার কথাও বলেন তিনি। আমাদেরকে জনগণকে আস্থায় রাখতে হলে অবশ্যই আমাদের মধ্যে কেউ কেউ কিছু কিছু ভুল করছে, সেই ভুলগুলোকে তাদেরকে শুধরে দিতে হবে, অথবা তাদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদেরকে আরো কঠোর হতে হবে। দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। জনগণের আস্থা যদি, এই পুঁজি যদি নষ্ট হয়ে, পুঁজি যদি হাত পড়ে, তাহলে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। ৩১ দফা নিয়ে প্রান্তিক মানুষের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। পালিয়ে যেতে বাধ্য। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পরাজিত শক্তি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে জাতিকে বিভক্ত করতে চায় মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী স্পিরিট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপে নির্বাচনের বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া উচিত। আক্তার হোসেন জানাচ্ছেন, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের গুরুত্ব নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে। রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনীমুখী করলেই সব চক্রান্ত ব্যর্থ হবে। সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, যে ওই দিনই নির্বাচন হবে। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ যখন গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতা নিয়ে আশার আলো দেখছে, তখন পরাজিত শক্তি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। আজকে যখন তারা দেখেছে তাদের যে আজ্ঞাবহ সরকার ছিল পালিয়ে গেছে, এখন তারা মনে করেছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আগের মতো আর তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে পারবে না। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেল একটা সুইফট কোডের মাধ্যমে, ওই সময় কনসালটেন্ট যে ছিল সেই কনসালটেন্টের নাম কি আপনাদের মনে থাকার কথা অনেকেই ভুলে গেছে। কাজেই সবকিছুর সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে বেশিভাবে ষড়যন্ত্র করছে এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পতিত স্বৈরাচার। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশের সংস্কার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াত ইসলামী কাফরুল থানার উত্তর থানার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করে মানবিক সমাজ গড়তে কাজ করবে জামায়াত ইসলামী। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, সরকারকে দেশের দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা এরকমই একটা সমাজ গড়তে চাই। এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে, জন্মের পরে তার অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দিবে, এই সামর্থ্য তার নাই। রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে, আসলেও তারও দিতে হবে। কিন্তু যার নাই তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে, সরকারকে নিতে হবে, এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয়। আজকে একটা শিশু যদি তার শৈশবকাল থেকে সুস্থ হয়ে সবল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায়, এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক দৃশ্যত রাজনৈতিক অনৈক্য তৈরি করেছে। তিনি বলেছেন,
এতে দেশে সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। ৯০-এর গণ অভ্যুত্থানে ৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত হন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। ওই ঘটনাকে সংবিধান সমুন্নত রাখতে শান্তিপূর্ণ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর উল্লেখ করে ৭ই ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছে জাতীয় পার্টি। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা। যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরীক্ষা হবে জাতীয় পার্টি জনগণের পক্ষের দল নাকি জনগণ প্রত্যাখ্যান করে। সেই আগামী নির্বাচন যখনই হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মতো আমাদের সাংগঠনিক শক্তিশালী করবার লক্ষ্যে আমরা কাজ করে যাব। প্রধান অতিথি পার্টি চেয়ারম্যান GM কাদের। জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন, তার মধ্যে উনি দেখেছেন 18টি দলকে। এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ক্ষোভ জানান পার্টি চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ওই জন্য যে কিংস পার্টি থাকবে না। তাহলে কি মাননীয় চেয়ারম্যান আগামী নির্বাচনে আপনি চান যে আওয়ামী লীগের অংশগ্রহণটা থাকুক? অফকোর্স সব দল থাকবে, সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন আপনি কেন তাকে আসতে দেবেন না? সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কোনো রকম প্রতিযোগিতা ছাড়া বিগত সরকারের আমলে শুধু পরিচিতির খাতিরে বিদ্যুৎ কেন্দ্র বন্দোবস্ত আর বিদ্যুৎ কেনা বেচা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি উপদেষ্টা। এ খাতে বছরে 52,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয় জানিয়ে উপদেষ্টা আরও জানান, আগামী বছরের মধ্যে গ্যাসের খুঁজে 150 কূপ খনন করা হবে। আদানির সাথে বিদ্যুৎ আমদানি রাজনৈতিক বিবেচনায় হয়েছে উল্লেখ করে চুক্তিটি খতিয়ে দেখার আহ্বান জানান জ্বালানি বিশেষজ্ঞরা। পান্থুর রহমান জানাচ্ছেন। দেশে জ্বালানির দাম ও সরবরাহের স্থিতি নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেমিনারে এই খাতের সংকট ও সমাধানের কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। তাদের মতে সংযোগ দেয়া বন্ধ রেখে কিংবা সংযোগ কেটে গ্যাস চুরি ঠেকানো যাবে না, বরং মিটারে গ্যাস লাইন দেওয়ার তাগিদ দেন তারা। এবার মূল্যের দিকে যদি তাকান, আদানির দেখেন খরচ পড়েছে 14 টাকা 83 পয়সা, আর আমাদের কয়লার যে অ্যাভারেজ বাকি 5000 মেগাওয়াটে কয়লার অ্যাভারেজ কস্ট পড়েছে 12 টাকা 50 পয়সা। এখানে আমার সাজেশনস হলো আদানি পাওয়ারের কস্ট বেশি আছে, যেটা নেগোশিয়েট করতে হবে। আই ক্যান টেল ইউ, জাস্ট ড্রিল 50 wells, ইউ উইল বি ফ্লাডেড উইথ গ্যাস। এখানে গ্যাসের কোনো অভাব নাই। ড্রিল করে গ্যাস না পান তাহলে I would throw all the textbook, all the petroleum geology into the bin. বিদ্যুৎ ও জ্বালানি খাতে বছরে 52,000 কোটি টাকা ভর্তুকি এবং রাজনৈতিক ও ব্যক্তি বিবেচনায় বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার অভিযোগ করেন জ্বালানি উপদেষ্টা। জানান সমাধানের কথাও। কেন বেশি দামে এই বিদ্যুৎগুলো কেনা হলো, এগুলো এইসব চুক্তি কারা করেছেন এবং কেন করেছেন? কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, ব্যাস আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি বোলার গ্যাসের একচেটিয়া নিয়ে নিলেন। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানির দাম বেড়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা শীত ও গ্রীষ্মকালে অফিসের সময় পরিবর্তন এবং সন্ধ্যায় বিপণী বিতানে বিদ্যুৎ বন্ধের পরামর্শ দেন। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ খাতে বছরে রাজস্ব 1.8 গুণ বাড়লেও খরচ বেড়েছে 2.6 গুণ। এতে 5 অর্থ বছরে ভর্তুকি দিতে হয়েছে 1,26,700 কোটি টাকা। আন্তর্জাতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দিয়ে জানানো হয়েছে, সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ খাতে বছরে 13,800 কোটি টাকা বা $120 কোটি সাশ্রয় সম্ভব। রফিকুল বাশার জানাচ্ছেন। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের নতুন গবেষণায় বলা হয়েছে, গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 125% বাড়লেও স্লথ গতিতে বেড়েছে চাহিদা। উচ্চমূল্যের জ্বালানির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানিতে সীমিত সাফল্য এবং প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই খাতে আর্থিক ক্ষতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা প্রাক্কলনে আরও বেশি প্রুডেন্ট হতে হবে, যাতে আমাদের ওভার ক্যাপাসিটি কমে যায়। এর সাথে আমাদের আরও 4টি স্টেপ নিতে হবে। প্রথমেই নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা 3000 মেগাওয়াট বাড়াতে পারি এবং শিল্প কারখানাগুলো যে ক্যাপটিভ জেনারেটর উপর নির্ভর করছে সেটাকে যদি আমরা গ্রিডের বিদ্যুতে স্থানান্তর করতে পারি, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস যেটা 10% উপরে তাকে যদি 8% নামিয়ে আনা যায়, এবং গত অর্থ বছরে যে পরিমাণ লোডশেডিং হয়েছে তাকে যদি আমরা 5% নামিয়ে আনতে পারি, তাহলে বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রায় 13,800 কোটি টাকা সাশ্রয় করতে পারবে। সংস্কারের মাধ্যমে খরচ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ খাতের এই গবেষক। কিছু তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টকে যেগুলো পুরনো এবং অদক্ষ সেগুলোকে গ্র্যাজুয়ালি ফেজ আউট করি, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে যদি আমরা গ্র্যাজুয়ালি গ্রিডের সাথে সংযুক্ত করি, তাহলে আমাদের দিনের বেলা পিক ডিমান্ড যেটা সেটা পূরণে খুব একটা সমস্যা হবে না, বরং আমাদের রিজার্ভ মার্জিনটা কমে 20% আসবে। এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে বিপিডিবি নিজেই, কারণ তাকে বিভিন্ন কেন্দ্র বসিয়ে রেখে ভাড়াও যেমন দিতে হবে না, অন্যদিকে তেলের যে খরচ প্রতি ইউনিট প্রায় 23 টাকা 23.5 টাকা, সে জায়গায় নবায়নযোগ্য জ্বালানি দিয়ে খরচটাকে কমানো সম্ভব। বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে অনুকূল নীতি তৈরি, গ্রিড আধুনিকায়ন, শিল্প কারখানায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার বাড়াতে গ্যাসের মূল্য সমন্বয় এবং নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান প্রশ্ন তুলেছেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়েছে কিনা। বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে একক বক্তৃতায় তার আরও প্রশ্ন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরও আশাবাদী হওয়া যাচ্ছে কতটা। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, সরকার বৈষম্য কমাতে চাইলেও আগের সরকার অর্থনীতির যে অবস্থা করে রেখেছে তাতে কল্যাণকর অনেক উদ্যোগ নেওয়া যাচ্ছে না। রিজভী নেওয়াজ জানাচ্ছেন, 60-এর দশকে পাকিস্তান সরকারের একচোখা উন্নয়ন নীতি, বিশেষ করে সে সময়ের পূর্ব পাকিস্তানের মানুষের বৈষম্য নিয়ে টু ইকোনমিক্স তত্ত্ব দিয়ে আলোচনায় আসেন তরুণ গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শিক্ষক রেহমান সোবহান। দেশ স্বাধীন হওয়ার ভিত্তি যে 6 দফা, তার মূলেও ছিল ওই তত্ত্ব। বৈষম্য দূর করার কথা বলতে বলতে 90 বছর পূরণ করা অর্থনীতিবিদ রেহমান সোবহান হতাশা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, বৈষম্য দূর হলো কতটা। In terms finally of the realities of today, I mean in the here and now situation, whilst everyone has talked of Boishomo, I haven't seen one idea about how Boishomo, and in terms of its inequality dimensions, can be significantly reduced. And the possibilities of this taking place without the deep structural changes that I have identified at the outset of my discussions, taking place or evolving over time is of course the big question which I leave before you. বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার বক্তব্যেও বৈষম্য নিয়ে হতাশা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর কি করে আমরা ইকুয়াল সোসাইটির দিকে যাব, যে রিসোর্স ক্রাঞ্চের মধ্যে আমরা আছি, যেখানে সব বিভিন্ন বড় বড় কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে। বড় বড় শিল্প, বেক্সিমকো শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে 30,000, 40,000 or 1 lakh ওয়েজ, লেবারারদেরকে তুমি একদিনে বিদায় দিতে পারো না। It will create chaos, and the chaos you are seeing now. And where will that money come from? তার মধ্যে যদি এখন বলো যে আমাদেরকে আরো ইকুয়াল সোসাইটির দিকে যেতে হবে। বিআইডিএস এর 4 দিনের সম্মেলনে দেশি বিদেশি গবেষক, শিক্ষাবিদ এবং সমাজচিন্তকরা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
পোল্ট্রি খাতে বিনিয়োগে শূন্য থেকে শুরু করে কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। তিনি বলছেন, কাজের প্রতি একাগ্রতা, সততা এবং সুপরিকল্পনা থাকলে কৃষির যে কোনো খাত থেকেই আয় করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে নিয়োজিত 60 লাখেরও বেশি মানুষের শতকরা 40 ভাগই নারী। এ খাতে নিয়োজিত হয়ে অনেক নারী যেমন স্বাবলম্বী হয়েছেন, বেড়েছে তাদের সামাজিক ক্ষমতায়ন। এমনই এক উদ্যোক্তা শরীয়তপুরের চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম। আমাদের সাথে বিয়ে, স্বামীর একটা ছোট্ট সেট আছে, দেখে খালি লসই দেখা। আমরা বাইরে বললাম খামারটা আমি করব। গোটা মুরগি দিয়েছি, 500 মুরগি দিয়ে, ওই 500 মুরগি দেওয়া, তারপরে 1000 করছি বাট। 1000 করার পরে এমন একটা ডিমের বাজার পাইলাম, 8 টাকা করে ডিম। 11 লক্ষ টাকা 6 মাসে ইনকাম করছি। এই 11 লাখ টাকারই জমি এইটা। এই যেখানে দাঁড়ায় কথা বলছি, আচ্ছা, জমি কিনা, তারপরে আমি ব্যবসা আস্তে আস্তে বাড়াইছি। এখন আমার 9,500 বাট আছে। সুপরিকল্পনা আর নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেন ফাতেমা বেগম। শুকরিয়া আদায় করি, ওর মতো ওয়াইফ যদি আমি না পাইতাম আমার কিচ্ছু থাকতো না। একটা সৎ মেয়ে পাওয়া স্যার ভাগ্য ব্যাপার। যে পরিশ্রম করে স্যার, বর্তমানে একটা মানে ছেলেও এত পরিশ্রম করতে পারে না, ওর সাথে কাজ করে কেউ পারে না। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত না, আমি মনে করব, না থাকে, সে সংসারে মনে হয় উন্নত কমই হয়। গত শতাব্দীর 80-র দশক থেকে বিকাশমান পোল্ট্রি শিল্প বর্তমানে গভীর এক সংকটের সময় অতিক্রম করছে। ফিড মেডিসিনের দামগুলো অনেক বাড়াইছে। যারা বাজারে বিক্রি করে 4-5 হাত বদল হয়, তো ওই জন্য এই ডিমের দামটা বাড়তে। কৃষি অনুশীলনের বিস্ময়কর ম্যাজিকটা এখানেই। বুঝে শুনে বিনিয়োগ এবং সততার সাথে একটি খামারকে লালন পালন করলে তার উদাহরণ এভাবেই রচিত হয়, যেমনটি করে দেখিয়েছেন ফাতেমা। এবং ফাতেমার এই অনুশীলনটি সারা বাংলাদেশের অন্যান্য বধূ, মা, যুবক, যুবতী যারা এই জাতীয় ফার্ম করছেন তাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে। শরীয়তপুরের চরমধ্যপাড়া থেকে শেখ সিরাজ, সাংবাদিক। এবারে আই স্পোর্টস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, যে কোনো উপায়ে খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। চট্টগ্রামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের নিয়ে কোনো রাজনৈতিক দল ব্যবসা করলে ছাত্র জনতা দ্বিতীয়বার রাজপথে জীবন দিতে প্রস্তুত। সে সময় চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে চেক দেওয়া হয়। সে সময় ছিলেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন্ট মাহবুবুর রহমান স্নিগ্ধ। চট্টগ্রাম বিভাগের শহীদদের স্বজনরা ফাউন্ডেশনের সদস্যদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন। যতদিন না পর্যন্ত তার এই বিচার কার্যক্রম সম্পন্ন না হচ্ছে, ততদিন পর্যন্ত তার এই উত্তর আমাদের দেওয়ার সাহস এবং আমাদের যোগ্যতা কোনো কিছুই হচ্ছে না, ইভেন এই রাষ্ট্রেরও হচ্ছে না। তাদের বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে আমরা যাতে শহীদ পরিবারদের সামনে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এই বাংলাদেশে অভ্যুত্থান যেহেতু হওয়া শুরু করেছে, আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি, ওই জীবনের মায়া 5ই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি। আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল, বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে কোন দালাল, কোন তোষামতকারী, কোন দলান্ধর আর জায়গা হবে না। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় শরণার্থী শিবির ও হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় 50 জনের প্রাণহানি, নিহতদের 11 জনই নারী ও শিশু। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। নর্থ সাউথ ইউনিভার্সিটির 25তম সমাবর্তন অনুষ্ঠানে 8019 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। সমাবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
এনএসইউ বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান আজিমউদ্দিন আহমেদ, সদস্য আজিজ আল সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, সরকার দেশকে গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গাজায় শরণার্থী শিবির এবং হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় 50 জন নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 20 জনের বেশি নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে 6 শিশু ও 5 নারী রয়েছে। এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 29 জন নিহত হয়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। খেলায় খেলায় গানের ভেলা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীর মহাখালী টিওএইচএস এর মোড়ক উন্মোচন করেন বইটির লেখক ও ক্রীড়া সংগঠক ইফতেখারুল ইসলাম টিটন। তিনি জানান, বইটিতে খেলাধুলা, চলচ্চিত্র এবং সাংগঠনিক তথ্য, আলোকচিত্র সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে। আয়োজনে বাংলাদেশের ক্লাব ফুটবল ও জাতীয় দলের মান আরও উন্নয়নের বিষয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠক, সাংবাদিক সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা ধান 11 ও 17 জাতের আমন ধানে চিটা হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। ধান কেটে বাড়ি নেওয়ার পর চিটা ছাড়া কিছুই মিলছে না। বিনা কর্তৃপক্ষ কিংবা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন কৃষকরা। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদ জানাচ্ছেন। ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের 141 জন কৃষক চলতি আমন মৌসুমে প্রণোদনার বিনা ধান 11 ও 17 জাতের ধান আবাদ করেছিলেন। প্রয়োজনীয় সার, সেচ ও কীটনাশক নিয়মিত পরিচর্যার পরও আমন ধান তোলার আগে দেখা দিয়েছে চিটা। যারা যারা অন্য ধান করছে সেইটি মনে করুন যে ঠিক হয়েছে, কিন্তু বিনা ধান কেন কি চিটা হইল অনাশা মাঝে ছাই হয়েছে, আমার ধানই হয়েছে না। 12 কাঠা মাটি কাটছি, মোট আমার 10 মণ ধান হয়েছে। বিনা অফিস থেকে কয়েকজন কর্মকর্তা কিছুদিন আগে পরিদর্শন করছে। তারা এই কথাটা আমাদেরকে বলছে যে এই আবহাওয়া অনুকূলের বাইরে তাপমাত্রা বেশি। ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ধানের এমন চিটার কথা স্বীকার করে গরম আবহাওয়াকে দায়ী করার পাশাপাশি কৃষকের অসচেতনতাকেও দোষারোপ করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা বিভিন্ন ব্লক ভিজিট করার সময় এটা তাদের নজরে পড়েছে যে ওখানে আসলে ধানটা ভালো হয়নি। ওখানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, শীত ব্লাইট আছে অনেক। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধান, তদন্ত কমিটি গঠন ও কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরিষা সহ পরবর্তী বোরো মৌসুমে ধান চাষের সহায়তা দেওয়ার কথা জানান পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এনভায়রনমেন্টটা দরকার, সেটা হয়তো না পেলে সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন কারণে চিটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেখানে পানি কম দেওয়ার কথা সেখানে বেশি দিলে বা সার বেশি দিলে সেখানে রোগবালাইয়ের প্রাদুর্ভাব বেশি হবে। বীজ সরবরাহের আগে আরও পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌর বাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। সন্ধ্যা হলেই হাজার হাজার বাবুই পাখি এসে আশ্রয় নেয় বাজারের বটপাকুড় গাছে। পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পৌর বাজার সহ এর আশপাশের প্রকৃতি।
উপদ্রব বা শিকারের ভয় না থাকায় দীর্ঘদিন ধরেই বাজারের গাছে বসবাস করছে এসব বাবুই পাখি। 5টার পর থেকে আসা শুরু হয় পাখি। আমরা রাত 12টা 1টা পর্যন্ত এখানে থাকি, কিন্তু আমাদের সামনে কেউ হাত দিতে সাহস পায় না। হাজার হাজার পাখি এখানে নিরিবিলিতে ঘুমোয়, খুব ভালো লাগে আমাদের। বনাঞ্চল কমে যাওয়ায় লোকালয়ে বসতি গড়েছে এসব পাখি। কেউ যদি পাখির উপর অন্যায় অত্যাচার করে এবং তার উপর তাকে প্রতিবাদ জানানো দরকার আমাদের, কারণ পাখিরা নিরাপদ জায়গায় থাক, আমরা এটা চাই। পাখি আমাদের জন্য অনেক উপকারী এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে এবং দেখতে প্রকৃতির সৌন্দর্য বজায় রাখে। প্রকৃতিতে অবদান রাখা এসব পাখি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলছেন সুধী সমাজ। পাখি প্রকৃতির ব্যালেন্স রক্ষা করে, পাখি প্রকৃতির ভালো বন্ধু, পাখির যাতে আরও এখানে সমাগম বেশি হয় এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এখানকার মানুষও এই পাখিগুলোকে খুবই ভালোবাসে। এই নিরাপত্তা বোধ করে পাখিগুলো নির্ভয়ে এসে এখানে বাসা বেঁধে তারা বসবাস করছে। আমরা যদি এরকম পারস্পরিক পাখির মতো ভালোবাসা মানুষের মধ্যে তৈরি করি, নিজেদের মধ্যে তৈরি করি, তাহলে দেখা যাবে যে সবাই সবার কাছে নিরাপদে চলাচল করছি। পাখিদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে বনাঞ্চল বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগের তাগিদ পাখি প্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশের সাথে অসহযোগিতা করলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এত বড় একটা বাজার তারা বন্ধ করবে বলে মনে হয় না। ওনাদের ইকোনমিক্স ক্ষতিগ্রস্ত হবে, তাদের লাখ লাখ লোক এটার সাথে জড়িত, তাই ব্যবসায়ীরা এটাকে সাপোর্ট করবে না। জাতীয় ঐক্যমত্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্যমত্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণের কথা সেটা এলোমেলো হয়ে যায়। সবাই একত্রে বসেছে, এটা একটা বড় উদাহরণ হয়েছে। আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত হই পারেও, লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। এত বড় একটা বাজার, সেই বাজারকে নষ্ট করবে বলে আমার মনে হয়। আওয়ামী লীগের দোসররা বিএনপি নেতাকর্মীদের উপর যে হামলা করেছে তার প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। শনিবার বিকেলে নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে বিএনপি আয়োজিত সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নিয়ামতুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আয়োজিত স্মরণ সভায় নাটোর জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ সহ অন্যরাও উপস্থিত ছিলেন। ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই শেখ ভারতের সঙ্গে নেই, কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো খাল খনন করতে চান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচিকেই একমাত্র সমাধান দেখছেন তিনি। শনিবার বিকেলে চন্দনাইশের কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ উপজেলা, চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র কথা বলেন। এ সময় আয়োজক কমিটির আহ্বায়ক ইখতিয়ার হোসেন, অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুস সালাম মামুন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভারতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াগুলো মিথ্যাচার করছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। বলেন, ভারত জুড়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ছড়াকার আবু সালেহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর অহিদ আহমেদ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সোসাইটি অফ এগ্রোনমি আয়োজিত দুদিনের 23তম জাতীয় এবং দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন হয়েছে। সোসাইটি অফ এগ্রোনমির সভাপতি ডক্টর নূর আহমেদ খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর M মইনুল হক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশি বিদেশি বিজ্ঞানী ও গবেষক সহ প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশ নেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। কুমিল্লায় লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে GM কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ আন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন অপ্রাসঙ্গিক। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম এবং অন্যরাও ছিলেন। আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো ধরনের ক্ষুদ্র নির্গোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, এগুলো তুলে ধরা। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে স্বীকৃত থাকবে। সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। এবারে খেলার খবর। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পণ্য মূল্য না কমা উদ্বেগজনক বললেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি অনুযায়ী ক্রয় ক্ষমতা না বাড়লে জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে মন্তব্য। সব স্তরে জবাবদিহি নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের আহ্বান। দলে অনৈতিক কাজ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক রাজনৈতিক অনৈক্য তৈরি করছে বলে জাতীয় পার্টির অভিযোগ। সংঘাতময় অবিশ্বাসের পরিস্থিতি হয়েছে দাবি। পরিচিতির খাতিরে বিগত সরকার বিদ্যুৎ কেন্দ্র বন্দোবস্ত দিয়েছে জানালেন জ্বালানি উপদেষ্টা। গ্যাসের খোঁজে 150 কূপ খনন করার উদ্যোগ। বৈষম্য কতটা দূর হয়েছে অর্থনীতিবিদ রেহমান সোবাহানের প্রশ্ন। আগের সরকারের লুটপাট কল্যাণকর উদ্যোগে বাধা বলে পরিকল্পিত উপদেষ্টার মন্তব্য। এবং পোল্ট্রি খাতে কোটি টাকার বাণিজ্য গড়েছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। একাগ্রতা, সততা ও সুপরিকল্পনার হাত ধরে সাফল্য। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।